রাস্তা পার হওয়ার ক্ষেত্রে অন্তুর তেজ ঠিক বিকেলের রোদের মতোই ক্ষীণ ছিল। তার আব্বু তার হাতটা চেপে না ধরলে চলত না। আব্বু রোজ তার সঙ্গে থাকেন না, আজও তিনি সঙ্গে নেই। অন্তু এক পথিক চাচার পেছনে রাস্তাটা পার হয়ে দ্রুত রিকশা ধরল। শীতের রোদ হলেও খাড়া দুপুরের তাপ ছিল বেশ কড়া। তার বোরকা ও হিজাবের আবরণের নিচে তখন ঘামের স্রোত বেয়ে যাচ্ছিল। ভার্সিটিতে ছাত্র পরিষদের কি এক প্রোগ্রাম চলছিল। সেসব প্রোগ্রামের প্রতি অন্তুর মনে ভালো রকমের বিদ্বেষ আছে। এর কারণ হিসেবে বলা যায় যে তাকে কিছু শেখানো হয়েছে এবং বাকিটা তার নিজস্ব উপলব্ধি। অন্তুর ধারণা, ছাত্রলীগ, যাদেরকে দেশের সংখ্যাগরিষ্ঠ অগ্রদূতের নাম দেওয়া হয়েছে, তারা মূলত পঙ্গপাল। দলবদ্ধ হয়ে চলা ঘাসফড়িংয়ের জাতকে পঙ্গপাল বলা হয়। এরা 10-15 লক্ষ সংখ্যায় একত্রে চলাচল করে এবং কোনো বিঘাখানেক জমির ফসলি ক্ষেতকে আক্রমণ করলে খুব অল্প সময়ে তারা ফসল পরিষ্কার করে ফেলে। এক শ্রেণীর লোক অবশ্য এই ক্ষেত পরিষ্কার করাকে ফসল বরবাদ করাও বলবে। অন্তু মনে করে তাদের কথা কানে নেওয়া একদমই উচিত নয়। ক্ষেতের বাড়তি ফসল উদ্ভিদের জন্য আসলে ভারী বা বোঝার মতো। উদ্ভিদকে স্বস্তি দিতেই হয়তো পঙ্গপাল সব ফসল ভক্ষণ করে পরিবেশের ভারসাম্য রক্ষা করে থাকে। অন্তুর ধারণা, বাংলাদেশের ছাত্রলীগ নামক পঙ্গপাল দেশের আবাদি ক্ষেতের জন্য পঙ্গপালের পালের মতোই ক্ষতিকর। ইতিমধ্যে অন্তুর আম্মার কল এসেছে কয়েকবার। মায়ের ভাষায় সেগুলো ছিল খুবই জরুরি কাজ। যদিও অন্তু জানত আসলে কোনো জরুরি কাজ সেখানে নেই, কিন্তু ছাত্রনেতাদের একঘেয়ে ভাষণ থেকে মুক্তির একটা অজুহাত পাওয়ায় সে মায়ের প্রতি কিছুটা কৃতজ্ঞ বোধ করল। দুপুরের ঝাঝালো রোদে বাড়ি ফিরে যে জরুরি কাজটা অন্তু দেখল, তাতে তার মেজাজও তপ্ত হয়ে উঠল। সে দেখল তাকে মূলত পাত্রপক্ষ দেখতে এসেছে। তার সাথে প্রায়ই এমন ঘটনা ঘটে থাকে। মেহমানদের তাকে দেখার ধরন ছিল সেই জাহিলি যুগের পণ্য কেনাবেচার মতো। এটা ছিল সম্পূর্ণ অন্তুর নিজস্ব একটি মত। সে এই পুরো বিষয়টিকে একদমই পছন্দ করে না। মহিলারা অন্তুর চুল খুলে ফেলল এবং ওড়না সরিয়ে তার গলা, বুক ও হাত পরীক্ষা করতে শুরু করল। তারা নিজেদের মধ্যে সন্তুষ্টির সাথে বলল যে না, মেয়েটি ফর্সাই আছে। অন্তু তার চোয়াল শক্ত করে নীরবে দাঁড়িয়ে রইল। কিন্তু মহিলারা যখন পা দেখার উদ্দেশ্যে তার সালোয়ার উঁচিয়ে তুলতে গেল, তখন অন্তুর ধৈর্যের বাঁধ ভেঙে গেল। অন্তু নিজের পোশাক ছাড়িয়ে নিয়ে রুখে দাঁড়াল এবং তীক্ষ্ণ চোখে তাকিয়ে স্পষ্ট স্বরে জিজ্ঞেস করল, আপনারা কি আমাকে দেখতে এসেছেন নাকি হাটে গরু কিনতে এসেছেন? পাত্রের মা হতভম্ব হয়ে অসন্তুষ্ট মুখে বলে উঠলেন, ওমা, এ আবার কেমন কথা? মেয়ে দেখতে এসে মেয়ের পা দেখতে চাওয়া কি অপরাধ নাকি? অন্তু কড়া ভাষায় জবাব দিল, জি না, এটি ঠিক অপরাধ নয়, বরং মূর্খতা। কারণ আমি কোরবানির হাটে তোলা কোনো প্রজাতির গবাদি পশু নই যে আমাকে নিখুঁতভাবে দেখে কিনে নিয়ে যাবেন। অন্তুর মুখে স্পষ্ট ও শুদ্ধ ভাষা থাকলেও সেই কণ্ঠস্বর ছিল অত্যন্ত কর্কশ। পাত্রের ফুপু মুখ বাঁকিয়ে মন্তব্য করলেন, কোন দেশি কথা যে মেয়েকে ভালোভাবে দেখা যাবে না, নাকি কোনো দোষ আছে? ফুপু আরও অবাক হয়ে বললেন, কোনো মেয়ে আছে যে পাত্রপক্ষের মুখের ওপর এরকম বদমায়েশের মতো কথা বলে? আশ্চর্য মেয়ে তো দেখছি। ফুপু বিরক্তি নিয়ে জিজ্ঞেস করলেন, তারা দেখতে এসেছে তো দেখবে না কেন? অন্তু তখন উপহাসের সুরে বলল, জি নিশ্চয়ই দেখবেন, এবং দোষ থাকা চলবে না বিধায় দরকার পড়লে মেশিনে দেহের প্রতিটা কোষ পর্যবেক্ষণ করে দেখবেন। সে ক্ষোভের সাথে আরও বলল যে আপনারা পরনের সালোয়ার ঠ্যাঙে তুলে দেখবেন মেয়ের ঠ্যাং ফর্সা কিনা, রাইট? পাত্রপক্ষের মহিলারা মুখ বিকৃত করে বসে রইলেন। অন্তু আলতো হেসে পাত্রের চাচিমাকে উদ্দেশ্য করে বলল, দুঃখিত চাচিমা, এটাকে আপনারা মেয়ে দেখা বললেও আমি ছোট লোকই বলছি। সে আরও যুক্তি দিল যে মেয়ে দেখতে এসে পশুর মতো তার দাঁত উঁচু নিচু কিনা বা মাথার চুল আসল কিনা তা পরীক্ষা করা হয়। সে ক্ষোভের সাথে বলল যে মেয়েকে হাঁটিয়ে বা নাচিয়ে পছন্দ করা আসলে গৃহপালিত পশুর বর্ণনার মতোই শোনায়। সবশেষে সে তীব্র ভাষায় বলল যে মনে হচ্ছে খরিদার এসেছে গোয়াল থেকে পশু খুলে নিয়ে যেতে।